করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, সিলেট ডিভিশনাল অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা এক সংকটপূর্ণ মুহূর্তে সবাই আছি, সকল শিক্ষার্থী এবং শিক্ষকরা। আমরা ক্লাসে যেতে পারছি না, বিশেষ করে কোভিড-19 বৈশ্বিক মহামারীর কারণে আমাদের শেখানো কার্যক্রম, আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে আছে। আমরা দীর্ঘকালীন ছুটিতে আছি। তো আমরা শুধু আমি নয়, বাংলাদেশের অনেক শিক্ষকরা অনলাইন ক্লাস করে যাচ্ছেন। শিক্ষকরা যদি শুধুমাত্র অনলাইন ক্লাস করে যান আর শিক্ষার্থীরা যদি মনোযোগের সাথে এই ক্লাসগুলো না দেখে, তাহলে শেখানো কার্যক্রমটা ফলদায়ক হবে না। তাই সকল, বিশেষ করে বিজ্ঞান শিক্ষার্থীদের এবং রসায়ন শিক্ষার্থীদের আমি বিশেষভাবে আহ্বান করছি, আমাদের ক্লাসগুলো যাতে বিষয়ভিত্তিক ক্লাসগুলো যাতে তারা মনোযোগের সাথে অনুধাবন করে আমাদের ক্লাসগুলো ফলো করে। এতে এরা নিশ্চয়ই তারা উপকৃত হবে। এই বলে আমি আমার ধারাবাহিক অনলাইন ক্লাস আজকের মতো ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাইকে, বিশেষ করে রসায়ন শিক্ষার্থীদের আমাদের ক্লাসে স্বাগত। আমার ক্লাসে অনেক নতুন শিক্ষার্থী ইতিমধ্যে সংযুক্ত হয়েছে, তাদেরকে আমি আমার পরিচয় করে দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মুকিব, সহকারী অধ্যাপক রসায়ন, ঢাকা দক্ষিণ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আপনার দেখা যান না ভাই রুক্কা উপর দাদা কি শুরু হয় ও দেখা যান উপর দাদা কি আপনি রেডি? তো শিক্ষার্থীরা, আমি রসায়নের সকল শিক্ষার্থীরা স্বাগতম, রসায়নের ক্লাসে স্বাগতম। আমি ইতিমধ্যে রসায়ন প্রথম হতে চতুর্থ অধ্যায়ের বেশ কতগুলো ক্লাস করেছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে এই কিছু রাসায়নিক গাণিতিক সমস্যা ও সমাধান। তো গাণিতিক সমস্যা ও সমাধানের মধ্য থেকে আমি এখানে একটি গাণিতিক সমস্যা তুলে ধরছি। যেমন 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ গণনা করো। অর্থাৎ আজকে আমরা দেখব শক্তিশালী অ্যাসিডের পিএইচ কিভাবে গণনা করা হয়। আমরা সবাই জানি যে শক্তিশালী অ্যাসিডগুলা যে জলীয় দ্রবণে পূর্ণভাবে 100% বিয়োজিত হয়। তো শক্তিশালী অ্যাসিডগুলা দ্রবণে বা পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় হাইড্রোজেন আয়ন প্রদান করে। এখানে আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন করেছে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে 2 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে। 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন গঠিত হয়। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? এখানে সালফিউরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.005 মোল। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে তার এই যে দ্রবণের যে ঘনমাত্রা আছে তাকে 2 দ্বারা গুণ করতে হবে, যেহেতু এই উক্ত দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 2 মোল। এর জন্য 2 দ্বারা গুণ করে তার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এখানে ক্যালকুলেটর দ্বারা যদি আমরা হিসাব করি তাহলে পাবো 0.01 মোল হাইড্রোজেন আয়ন পার লিটার। তাহলে পিএইচ এর মানটা আমরা সেই সংজ্ঞা মতে পাই, pH - log with the concentration of hydrogen ion। এখানে হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা এখানে পুট করলে আমরা পাই এই মানটাকে যদি আমরা আরেকটু এক্সপান্ড করি তাহলে পাবো এই মানটা 0.01 কে লেখা যায় 10⁻²। তাহলে log 10⁻², এখানে যদি 2টা সামনে আনি প্লাস log 10 log 10 এর মান যেহেতু 1, তাহলে এই মানটি হবে 2। তাহলে
আমরা দেখলাম 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ যদি গণনা করি এবং হিসাব করি আমরা সংজ্ঞা মতে পাই তার মান হলো 2। এভাবে আমরা শক্তিশালী অ্যাসিডের মান পিএইচ এর মান গণনা করে দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে দেখলাম যে একটি দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা পিএইচ গণনা করতে পারি বা পিএইচ এর মান হিসাব করতে পারি। ঠিক অনুরূপভাবে কোনো একটি দ্রবণে, যে কোনো বাস্তব দ্রবণে যদি এই পিএইচ এর মান দেওয়া থাকে তাহলে এই দ্রবণের আমরা হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বের করতে পারি হিসাব করে, সূত্র ব্যবহার করে, এবং আমরা বুঝতে পারি এই দ্রবণটি ক্ষারীয় না অম্লীয় না নিরপেক্ষ। তো এখানে একটি উদাহরণ হিসাবে আমি দেখিয়েছি যে পাকস্থলীতে পাচক রসে পিএইচ এর মান 1.4 হলে ওই রসে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা কত। তো এই যে সমস্যাটা, তার সলিউশন কিভাবে আসবে দেখো তো। আমরা জানি হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বের করতে হলে ঋণাত্মক লগারিদমের পিএইচ এর মান ঋণাত্মক লগারিদম ধরে আমরা অ্যান্টিলগ নিতে হয়। অর্থাৎ যে এখানে আমি দেখিয়েছি, অর্থাৎ এই অ্যান্টিলগ পিএইচ এর অ্যান্টিলগ নিলে ঋণাত্মক পিএইচ এর ঋণাত্মক অ্যান্টিলগ ঋণাত্মক লগারিদম পিএইচ এর অ্যান্টিলগ নিলে আমরা হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হিসাব করে বের করতে পারি। এখানে আমি দেখিয়েছি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান অ্যান্টিলগ মাইনাস পিএইচ। এখানে পিএইচ যে কথাটা আছে তা আমরা এভাবে কনভার্ট করে লিখতে পারি, যেহেতু অ্যান্টিলগ এখানে আছে, অর্থাৎ 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। এই অ্যান্টিলগ কথাটির অর্থ হলো, অর্থাৎ লগারিদম 10 ভিত্তিক লগারিদম হিসাব করলে আমরা অ্যান্টিলগ হিসাবে পাই 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। এখানে দেওয়া আছে পিএইচ এর মান 1.4, 10 টু দি পাওয়ার মাইনাস 1/14, 10 টু দি পাওয়ার মাইনাস 1.4। এই যে মানটা আছে এটাকে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে নিতে পারো। যেমন এখানে যদি আমরা দেখি যে ক্যালকুলেটরকে প্রথমে অন করবা, তারপরে শিফট দিয়ে লগারিদমকে ছাপ দিবা, অ্যান্টিলগে মানটা চলে আসবে। তখন মাইনাস 1.4 ইকুয়াল টু রেজাল্ট আসছে এখানে 0.03981 এভাবে। তখন 0.039 কে আমরা পরবর্তী অংশ বাদ দিয়ে 0.04 এভাবে লিখতে পারি। এভাবে এই মানটা তুমি ক্যালকুলেট করবে ইউজিং এ ক্যালকুলেটর, তখন তুমি ইজিলি মানটা পেয়ে যাবে। এভাবে আমরা কোন দ্রবণের পিএইচ এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এভাবে এই অ্যান্টিলগের মাধ্যমে হিসাব করে নিতে পারি। আবার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি দেওয়া থাকে পিএইচ এর মান হিসাব করে নিতে পারি। এভাবে আমরা গাণিতিক সমস্যা। তো শিক্ষার্থীরা, এবার আমরা দেখি আরেকটি গাণিতিক সমস্যা। এখানে সমস্যাটি দেওয়া আছে 298 কেলভিন বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয় করো। এখানে বিয়োজন ধ্রুবক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে 1.76 × 10⁻⁵। আমি আবার সমস্যাটি উল্লেখ করছি। এখানে বোর্ডে লেখা আছে লাল কালিতে 298 কেলভিন বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয় করো, যেখানে দেওয়া আছে বিয়োজন ধ্রুবকের অর্থাৎ কে এর মান দেওয়া আছে 1.76 × 10⁻⁵। এই সমস্যাটাই সমাধান করার জন্য
আমরা প্রথমে দেখি ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণে ইথানোয়িক অ্যাসিডের সমীকরণ আমরা এইভাবে লিখতে পারি। জলীয় দ্রবণে ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে ইথানয়েড আয়ন এবং হাইড্রোজেন আয়ন গঠন করে। তো এখানে সেই বর্গীয় সূত্র অনুসারে আমরা কে এর মান নির্ণয় করতে পারি। অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান বর্গীয় সূত্র অনুসারে পাই তার উৎপাদকগুলির ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তো এখানে লক্ষণীয় যে ইথানয়েড আয়ন এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্রায় সমান সমান থাকে, কারণ জলীয় দ্রবণে ইথানোয়িক অ্যাসিড স্বল্প মাত্রায় বিয়োজিত হয় এবং তার মানটা সাধারণত 0.1 মোলারই ধরা হয়। আচ্ছা, এখানে 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা অলরেডি দেওয়া আছে এখানে। হ্যাঁ, তাহলে আমরা কে এর মান লিখতে পারি, যেহেতু ইথানয়েড আয়ন উৎপন্ন ইথানয়েড আয়ন এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পরস্পর সমান, যেহেতু তাই এটাকেও হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি হিসাব ধরা হয় তাহলে এখানে দুটি হাইড্রোজেন আয়ন চলে আসে, দুটি, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 2 মোল হাইড্রোজেন আয়নের 2 মোল হাইড্রোজেন আয়ন চলে আসে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে, এখানে পাওয়ারে যাবে 2 মোল, 2টা পাওয়ারে চলে আসবে। আর এখানে দেওয়া আছে 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা হলো 0.1 মোলার, এটা এখানে তো। এখান থেকে আমি এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে যদি কনভার্ট করি, ক্রস পূরণ করি, তাহলে এখানে চলে আসবে আর এই দুইটা একসাথে গুণ হবে। আর কে এর মান যেহেতু উল্লেখ আছে এখানে, কে এর মান 1.76 × 10⁻⁻5 ইন্টু 0.1 মোলার, এই দুটোকে যদি গুণ করা হয় ক্যালকুলেটর দ্বারা, তাহলে মান আসবে 1.76 × 10⁻⁻6। এক্ষেত্রে এই যে মানটা আছে, এটাকে যদি আমরা শুধুমাত্র হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে চাই, তাহলে এটার বর্গমূল নিতে হবে। এটার বর্গমূল নিলে স্কোয়ারটা উঠে যাবে। তাহলে এই মানটা আমরা যদি ক্যালকুলেটরে বসিয়ে আমি আবার দেখি, এটা যদি ক্যালকুলেটরে বসাইয়া তার মানটা আমরা নির্ণয় করি 1.76 ইন্টু -6, এটার বর্গমূল নেই, আগে বর্গমূল আমি নিয়ে নিছি। হ্যাঁ, তখন তার রেজাল্টটা আসবে এই একই মান 1.33 × 10⁻³ মোল পার লিটার। এখন আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেলাম। এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যেহেতু পেলাম, তাহলে পিএইচ এর মানটা আমরা সংখ্যা থেকে পাই -log ইন্টু 1.33 × 10⁻³ যেটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এটাকে যদি আমি আবার ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করি, -log দিয়ে তারপর এই মানটা বসিয়ে ক্যালকুলেটর ইউজ করি, তাহলে মান আসে 2.88। এভাবে আমরা এই গাণিতিক সমস্যাগুলো ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে নিতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে কে এর মানটা এই সূত্র থেকে কিন্তু আসে মানটা, এবং এখানে মনে রাখতে হবে যে এই মানটা এবং এই মানটার দুইটা ঘনমাত্রা সমান। এর জন্য হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডবল হয়েছে, স্কোয়ারে চলে আসে। কে এর মানটা বসিয়ে গুণ করুন, তারপরে বর্গমূল নেব, বর্গমূল নিলে আসে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার হিসাব, আর এটার থেকে আমরা পিএইচ এর মান বের করতে পারি ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে। শিক্ষার্থীরা এভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে, করার জন্য চেষ্টা করবে। এখন আমরা আজকে দেখলাম যে কিভাবে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা যদি হাইড্রোজেন আয়নের দেওয়া থাকে, পিএইচ এর মান কিভাবে নির্ণয় করতে পারি, আবার পিএইচ এর মান দেওয়া থাকলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিভাবে নির্ণয় করতে পারি। পাশাপাশি দেখলাম আমরা যদি বিয়োজন ধ্রুবকের মান উল্লেখ থাকে, তাহলে বিয়োজন ধ্রুবক থেকে আমরা প্রথমে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করব, তারপরে আমরা সেখান থেকে পিএইচ এর মান হিসাব করে বের করব। তো শিক্ষার্থীরা, এবার আমি আরেকটা গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 3 × 10⁻⁵ মোল পার লিটার
হলে ওই দ্রবণের পিএইচ কত হবে এবং দ্রবণটির প্রকৃতি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে। এই সমস্যা সমাধানের জন্য প্রথমে আমার পিএইচ এর মান নির্ণয় করতে হবে। এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে প্রশ্ন মধ্যে আমরা জানি এখানে দেওয়া আছে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অর্থাৎ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন is equal to 3 into 10 to the power minus 5 mol per liter। তাহলে আমরা ইজিলি পিএইচ এর মান নির্ণয় করতে পারি। অতএব পিএইচ সমান মাইনাস লগ উইথ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। তাহলে আমরা এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এখানে দেওয়া আছে, এই মানটা এখানে পুট করলাম। এই মানটা পুট করার পরে কি করব, আমি লগের নিয়ম মতে লগ এবি এখানে দেওয়া আছে। মাইনাসটাকে যদি আলাদা করে নেই, আমরা জানি লগারিদমের সূত্র মতে যে লগ এবি সমান লগ এ প্লাস লগ বি। তাহলে আমি এখানে দেখালাম যে লগ এ প্লাস লগ বি, অর্থাৎ এই মাইনাস দিয়ে যদি ভিতরটাকে আবার মানে গুণ করি তাহলে মাইনাস লগ 3 আসবে, আবার মাইনাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস 5 আসবে। লগারিদমের সূত্র মতে এই সূচক দিয়ে মানটা পাওয়ার যেটা একটু সামনে চলে আসে, তাহলে মাইনাস 5 যখন এখানে আসবে তাহলে মাইনাস প্লাস 5 হবে। আর লগ 10 এর মান হলো 1, তাহলে এখানে আসবে মান 5 আর এখানে আসবে, আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখছি যে লগারিদমের এই মানটা লগ 3 এর মানটা কত, মাইনাস যেহেতু আছে মাইনাস লগ 3 এর মান হলো মাইনাস 0.477। তুমি ক্যালকুলেটরটা দিয়ে এটা হিসাব করে দেখতে পারো। তাহলে এখানে যোগ করলে দেখা যাবে যে তার পিএইচ এর মানটা আসছে, অতএব পিএইচ এর মান হবে কত, এই 4.52। এটা হবে পিএইচ এর মান। এখানে দুটি অংশ চেয়েছে প্রশ্নের মধ্যে, একটা চেয়েছে পিএইচ এর মানটা কত হবে, আরেকটা বলতেছে যে পিএইচ এর মান থেকে তুমি দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে হবে, প্রকৃতিটা ক্ষারীয় হবে না অম্লীয় হবে। আমরা ইজিলি বুঝতে পারি পিএইচ এর মান যদি কোনো দ্রবণের সাথে থেকে কম হয় তাহলে দ্রবণটি হবে অম্লীয়, আর পিএইচ এর মানটা যদি সাথে থেকে বেশি হয় তাহলে দ্রবণটি হবে ক্ষারীয়। তাহলে কি দেখলাম আমরা এখান থেকে দ্রবণের পিএইচ পেলাম কত 4.52। তাহলে যেহেতু এই পিএইচ এর মান সাথে চেয়ে কম, পিএইচ ইজ লেস দেন 7, সো দ্রবণটি হবে অম্লীয় বা অ্যাসিডিক। এভাবে আমরা যে কোনো দ্রবণের পিএইচ এর মান নির্ণয় করে আমরা বলে দিতে পারি দ্রবণটি ক্ষারীয় হবে না অম্লীয় হবে না নির্বাহী। শিক্ষার্থীরা, এবার আমরা দেখি আরেকটা গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে পারি। এখানে দেওয়া আছে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত। এটা একটা ক্ষারীয় দ্রবণ। ক্ষারীয় দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করতে আমাদের জানা আছে, একটা সূত্র আছে, পিএইচ এবং পিওএইচ এর যোগফল হলো 14। সেই সূত্র ব্যবহার করতে হবে শেষ থেকে। প্রথমে পিওএইচ এর মান নির্ণয় করে নিতে হবে। প্রথম থেকে যে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা শক্তিশালী ক্ষার, আর শক্তিশালী ক্ষারগুলা জলীয় দ্রবণে সম্পূর্ণ রূপে আয়নিত হয়, এটা আমরা জানি। তো 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু শক্তিশালী ক্ষার হিসাবে এটা সম্পূর্ণরূপে আয়নিত হয়। এখন দেখি 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের অর্থ হলো 100 মিলিলিটার দ্রবণে 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত অবস্থায় আছে, এটা ধরে নিতে হবে। যখনই কোনো দ্রবণের পার্সেন্টেজ উল্লেখ করা হয় যে এত পার্সেন্ট, 2% বা 5% বা 2.5% বা সোডিয়াম হাইড্রোক্সাইড কোনো দ্রবণে দ্রবীভূত অবস্থায় আছে, আমাকে এটাই ধরে নিতে হবে দ্রবণের ক্ষেত্রে যে এখানে 100 মিলিলিটার সলিউশনের মধ্যে এই ভরভিত্তিক অর্থাৎ যতটুকু যে পরিমাণটা উল্লেখ করবে ততটুকু দ্রবণে দ্রবীভূত অবস্থায় আছে, এটাই ধরে নিতে হবে। এই তাহলে এখানে দেখি 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণের 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত অবস্থায় আছে। এখন আমরা যদি এটাকে এই 100 কে এবং 2.5 কে অর্থাৎ আয়তন এবং বলকে দুটিকে 10 দ্বারা গুণ করি, 10 গুণ করে নেই, তাহলে এটা হবে 1000 মিলিলিটার দ্রবণে, এটা হবে 10 দ্বারা গুণ করলে 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকবে। এটা মোলারিটির সংখ্যাতে ফেলার জন্য। মোলারিটির সংখ্যা এখানে 1000 এর হিসাব, অর্থাৎ
1000 মিলিলিটার দ্রবণে যেহেতু এই 100কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে পাবো 10 গুণ করি 1000 মিলিলিটার আয়তনটা হবে। অনুরূপভাবে 2.5 গ্রামটা 10 গুণ হবে 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ভরটা দেওয়া আছে, আমরা মোলারিটি হিসাবে ভরটা পেয়ে গেলাম 25 গ্রাম। এখন তার মোল সংখ্যা কিভাবে হিসাব করবো, তার ঘনমাত্রা বের করার জন্য তো তার মোল সংখ্যা দরকার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম আণবিক ভর হলো 40, এটাকে হিসাব করলে পেয়ে যাবে যে সোডিয়ামের আণবিক পারমাণবিক ভর হলো 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, যোগ করলে পাওয়া যাবে এখানে 40। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর যেহেতু 40, গ্রাম আণবিক ভর হবে 40 গ্রাম। তাহলে তার মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা এই যে পরিমাণটা যেখানে উল্লেখ আছে এই মোলারিটির হিসাবে 25 গ্রাম, 25কে যদি আমরা 40 দ্বারা ভাগ করি যা আসবে সেটাই হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বা এই মোল সংখ্যা বা প্রতি লিটারের মোল সংখ্যা। অর্থাৎ সেই হিসাবটা আসছে 1000 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডে 25কে 40 দ্বারা ভাগ করে এত মোল বা এই 0.625 মোল পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এই দ্রবণের মধ্যে। এটাই উল্লেখ অর্থাৎ যেহেতু এখানে কোনো মানে সম্পূর্ণরূপে দ্রবণটা আয়নিত হয়, পদার্থটা আয়নিত হয় শক্তিশালী কাজ যেহেতু, তাহলে তার ঘনমাত্রাই অর্থাৎ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ধরে নিতে হবে 0.625 মোল পার লিটার। তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন যেহেতু 0.625 মোল পার লিটার, অর্থাৎ পিওইচ এর মান আমরা জানি ওই পিএইচ এবং পিওইচ এর যে সংজ্ঞা আছে সংজ্ঞা থেকে আমরা পাই পিওইচ সমান মাইনাস লগারিদম উইথ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন সমান। এখন হাইড্রোক্সিল আয়নের যে ঘনমাত্রা দেওয়া আছে বের করলাম আমরা হিসাব করে, এই মানটা এখানে পুট করলাম। এই মানটা পুট করে আমরা কি করব, আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে এই মানটা বের করি মাইনাস লগ দিয়ে এই মান বসে, তাহলে আমরা ইজিলি মানটা পেয়ে যাব 0.204। হ্যাঁ, 0.204 কি হলো পিওইচ এর মান। তাহলে আমরা কিন্তু এখানে বলছে পিএইচ এর মান বের করার জন্য, যেহেতু পিএইচ এবং পিওইচ এর যোগফল হলো 14, সুতরাং সঠিক পিএইচ সমান 14 থেকে এই মানটা যদি আমরা বাদ দিই তাহলে পেয়ে যাব 13.796, এটা হলো পিএইচ এর মান। তাহলে যে কোনো পরিমাণ দেওয়াই থাকুক না কেন এটা শতকরা পরিমাণ দেওয়া থাকে, এই হিসাবে আমরা হিসাব করে খুব সহজে বের করে নিতে পারবো এই পিএইচ এর মান বা পিওইচ এর মান। এখন যদি এটা ক্ষারীয় দ্রবণ, এর জন্য বলা হয়েছে যে ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ দেবো। যদি অ্যাসিড দ্রবণ তাহলে 2.5% সালফিক অ্যাসিডের পিওইচ কত, তাহলে প্রথমে আমরা পিএইচটা আগে বের করবো, তারপরে পিওইচ বের করবো। একই সূত্রটা শুধু মনে রাখলে চলবে যে সংজ্ঞা এবং সূত্রগুলো এখানে মনে রাখতে হবে। বিশেষ করে পিএইচ এর সংজ্ঞা, যে পিএইচ আমি বারবার বলছি, গত ক্লাসেও বলছি যে পিএইচ ইজ ডিফাইন্ড এজ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন উইথ নেগেটিভ লগারিদম দ্যাট ইজ কল্ড পিএইচ। অর্থাৎ পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ উইথ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, আর পিওইচ মাইনাস লগ উইথ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন, আর দুটির যোগফল হবে পিএইচ প্লাস পিওইচ সমান 14। এই তিনটে সূত্রই বারবার ব্যবহার করতে হবে, কিন্তু ক্যালকুলেশন করতে হলে এই হিসাবগুলো খেয়াল রাখতে হবে। এ ধরনের যে গাণিতিক সমস্যাগুলো আছে সাধারণত যত পরীক্ষাই আসে আসুন না এই এইচএসসির পাবলিক পরীক্ষা বলো আর এই যে তোমাদের ক্লাসের পরীক্ষা বলো মূল্যায়ন করে নিতে হবে। এই মূল্যায়নে এই প্রশ্নগুলোই সাধারণত এই বিষয়বস্তুগুলো থেকে সাধারণত আসছে। এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান তোমরা শিখে নিতে হবে, একটু অনুধাবন করলে আর কোনো সমস্যা হবে না। যে কোনো গাণিতিক সমস্যা এই অধ্যায়ে বিশেষ করে পিএইচ এবং পিওইচ সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যা তোমরা সমাধান করে নিতে পারবে যদি একটু অনুধাবন করে। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবার শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ।